আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। দর্শক, ২১শে বিজনেসে অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলী ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এই প্রোগ্রামে বলেছিলেন যে যখন ডলারের রেট বাজারের উপর ছেড়ে দেওয়া হবে, চাহিদা ও যোগানের ভিত্তিতে যখন হবে, এটা আসলে বাজারকে অনেকখানি স্থিতিশীল করবে, এবং আপনার কথা সঠিকও হয়েছে। এক্ষেত্রে এই স্থিতিশীলতা কি সাময়িক কিনা, নাকি এটা আসলে পার্মানেন্টলি একটা ভালো মেকানিজম হয়েছে? না, এটা আসলে অত্যন্ত ভালো মেকানিজম আমি বলবো। আমি শুধু পূবালী ব্যাংকের কথাই আমি বলি। প্রথমে মাইক্রো দিয়ে শুরু করি, তারপরে ম্যাক্রো কথা চিন্তা করি। জি, যে জিনিসটা আসলে যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে, আমার জাস্ট এই 2 দিন আগে আমাকে ট্রেজারি হেড এসে বললেন যে স্যার, আমাদের তো ইউপাস এর অফশোর ব্যাংকিং ও ডলারের সারপ্লাস হয়ে যাচ্ছে, আমাদের এনওপি এক্সিড করতেছে আমাদের মানে পূবালী ব্যাংকের ক্ষেত্রে, অফশোরও এবং এখানে। তো আমি আরো তখন ওয়েব কনফারেন্স করে বললাম যে সারা বাংলাদেশ ব্যাপী যত ছোট ছোট আমাদের আছে, ইম্পোর্টার আছে, তাদের সবার জন্য যেন ইম্পোর্ট করা হয়, আমাদের ডলারের ডিস্ট্রিবিউশনটা যেন সুষম হয় কান্ট্রি ওয়াইড, এবং ডেভেলপমেন্টটাও যেন সুষম হয় কান্ট্রি ওয়াইড, এসএমএস সেক্টরটা যেন খুব ভালো একটা হয়। তো এটা রিফ্লেক্ট করে একটা ব্যাংকের যে ক্রাইসিসটা আগে ছিল, সেই জায়গা থেকে এটা রিফ্লেক্ট করে। পরে আমি দেখলাম যে না, আমাদের পূবালী ব্যাংকের ক্ষেত্রে আগে যেটা আমরা পারচেস করতাম এই রেস্ট্রিকশনের আগে, তার চেয়ে অ্যাটলিস্ট 50 পয়সা বা 1 টাকার মতো কমে যাচ্ছে। তার মানে দিস ইজ এ পজিটিভ সাইন। এবং আমার মনে হয় যে রিজার্ভের যে নিউজটা আজকে আসবে বা ইসে আসবে, রিজার্ভও কন্টিনিউয়াসলি বাড়ছে। হ্যাঁ, রিজার্ভও বাড়বে। হ্যাঁ, এটা রিজার্ভও বাড়বে। ঠিক আছে, কারণ হচ্ছে হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে উই আর হ্যাভিং নাও সারপ্লাস ডলার। আচ্ছা, এই ক্ষেত্রে এই ডলার রেট যদি কিছুটা কমে যায় এবং স্থিতিশীল হয়, এক্ষেত্রে ব্যাংকিং খাতে কি কি সুবিধাজনক অবস্থান তৈরি হয়, এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও কি কোনো আশার বাণী শোনা যেতে পারে? হ্যাঁ, এটা আসলে একটা ভাবমূর্তির বিষয়। যে আমি বললাম যে যখন আমরা ক্রাইসিসের মধ্যে ছিলাম, যত ব্যাংকগুলোর সাথে আমাদের আরএমএ ছিল, অনেকেই বলেছে ঠিক আছে ভাই, আপনাদের ব্যাংকটা ভালো, তারপর আমরা একটু কিছুদিনের জন্য স্থগিত রাখি। এই যে স্থগিত রাখা, এবং এটা যে কি পরিমাণ প্রেশার ক্রাইসিসের সময় তৈরি করে, কিন্তু এখন দেখেন সেই জায়গাটাতে রিভার্স সিনারি হচ্ছে। এবং যারা যারা স্থগিত রেখেছিল বড় বড়, আমি ছোট বলবো না, তারা তো তাদের লিমিট গুলোকে কন্টিনিউয়াসলি এখন চালু করে দিয়েছে। শুধু তাই না, সেই সাথে আইএফসি থেকে শুরু করে আমি বলবো যে সবাই মানে প্রম্পটলি মানে আসছে। ফলে ব্যাংকের সাথে এই কোঅপারেশনের জায়গাতে তাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে চলে আসতেছে। ফলে এটা আমার কাছে যেটা মনে হয় যে যত স্থিতিশীল হবে ডলার রিজার্ভ, তত বাড়বে, তত ইন্টারন্যাশনাল ব্যাংকগুলোর কনফিডেন্স বাড়বে। এবং এই কনফিডেন্স বাড়লে বেসিক্যালি অটোমেটিক্যালি পুরো সিচুয়েশনটা ইজ হবে। আচ্ছা, এক্ষেত্রে ডলারের ক্ষেত্রে আমরা এটাকে সাকসেস স্টোরি বলতে পারি। সেরকম সাকসেস স্টোরি যদি আমাদের মানিটারি পলিসির ক্ষেত্রে হতো, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেকখানি ঘুরে দাঁড়াতে পারতো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন কি সময় এসেছে কিনা মানিটারি পলিসি একটু নমনীয় হওয়ার জন্য? কারণ আপনি যেটা দেখছেন, মানি মার্কেটে কিন্তু এখন আগ্রহ রয়েছে। মানি মার্কেটে যে রেট রয়েছে, ট্রেজারি বন্ড বিলের 12.5-এর উপরে রয়েছে। এছাড়া আপনি যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট, আপনার ব্যাংকের কথাই ধরি, বেসরকারি খাতে যে ঋণগুলো দেওয়া হয় 12.5, 13 অথবা অনেকে বলে যে 15% পর্যন্ত আছে। এখন কি রেট একটু কমানোর সময় এসছে কিনা, মানিটারি পলিসি নমনীয় হওয়ার সময় এসছে কিনা? এটা আসলে অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা গভর্নমেন্ট বরোয়িংটা আমরা দেখছি যে এখনো টু হাই। মানে আমরা প্রাইভেট ব্যাংকগুলোতে যত ডিপোজিট আসছে তার একটা সিংহভাগ চলে যাচ্ছে ট্রেজারি বন্ড, গভর্নমেন্ট বরোয়িং। এবং আমার যতটুকু ডাটা মনে পড়ে, 99,000 কোটি টাকার উপরে আমরা এই বছর 5 মাসে নিয়ে ফেলেছি, যেটা হয়তো টার্গেটের চেয়ে একটু বেশি। তো এই গভর্নমেন্ট বরোয়িংটা যদি বেশি থাকে, ডিপোজিটটা যদি সেখানে যায়, তাহলে জেনারেলি যাবে। কারণ হচ্ছে আমরা তো যখন দেখছি 12.5-এর কাছাকাছি 5 বছর 10 বছরের বন্ডগুলো, তখন তো জেনারেলি ব্যাংক প্রাইভেট সেক্টর থেকে পাবলিক সেক্টরে বেশি উৎসাহিত হবে। এটার একটা বড় একটা ইম্প্যাক্ট আছে। আরেকটা হলো যেটা আমাদের দেশের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত খুবই ভালো, সেটা হচ্ছে ইনফ্লেশন।
এবং যেটা দেখবেন সাকসেসফুলি এই রেটটা থাকার কারণে যেটা ছিল এই ডবল ডিজিট আমাদের ইনফ্লেশন ছিল, রিয়াল ইনফ্লেশন, জি সেটা কমে কমে কিন্তু এখন 9 আছে মনে হয়। দেখা 9.05 বা এর আগে মনে হয় 9.17 ছিল এক মাস আগে, জি জি 1.5 মাস আগে দেখেছিলাম একবার। হুম তো তার মানে কি কন্টিনিউয়াসলি টার্গেটটা তো বেসিক্যালি ইনফ্লেশনের 6 to 7% এর জায়গা আসলে একটা ইজি হয়। হুম। এই সময় পর্যন্ত হয়তো সেন্ট্রাল ব্যাংক অপেক্ষা করবে এই মনিটারি পলিসি রিভাইজ করার জন্য, বাস মানে উই আর মুভিং অ্যাহেড টু দ্যাট ডিরেকশন। আমার আচ্ছা, কাছে এক্ষেত্রে যেটা আমি মনে হয়। যদি একটু ইন্টারাপ্ট করি আলী ভাই, যখন ইন্টারেস্ট রেটটা বেশি থাকে দেশের শিল্প উন্নয়নে কিছুটা বাধা হয় কিনা? দেশের বিনিয়োগ কিন্তু অনেক স্থবির। বিদেশি বিনিয়োগের কথা বাদে দিলাম, দেশের বিনিয়োগ অবস্থা অনেকখানি স্থবির, 10 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। তাহলে সেক্ষেত্রে ইনফ্লেশন আমি নিয়ন্ত্রণ করতে গিয়ে দেশীয় বিনিয়োগ পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, দেশামালের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। মানে আমি বুঝি যে এখন মোটামুটি হয়তো ১-২ মাসের মধ্যেই আমার ধারণা যে একটা মানে কিছুটা সিচুয়েশনটা আরো একটু হুম পলিসি রেটটা হয়তো কমতে পারে। হুম এরকম একটা ডিরেকশনের দিকে যাচ্ছি। তবে ওই যে বললাম গভর্নমেন্ট বরোইং যদি থাকে তাহলে হয়তো পলিসি রেটের জায়গাটা, ইনফ্লেশনের জায়গাটাতে একটা জটিলতা হতে পারে। জি আর ইস্যুটা হচ্ছে যে বেসিক্যালি বিজনেস কমিউনিটি যে ইন্টারেস্ট রেটের বিষয়টা আমরা বলছি, হুম আসলে তারা অনেকগুলো ফ্যাক্টরের কারণে খুব কঠিন অবস্থায় পড়েছে। জি মানে একটা হলো ইনফ্লেশন, হুম তারপর এই কারণে স্যালারি বাড়াতে হয়েছে সবাইকে, জি এবং না বাড়ালে তো সাস্টেনও করবে না, এমপ্লয়ি ওয়ার্কার থাকবে না। হুম তো সেই জায়গাটাতে একটা কাজ হয়েছে। তারপরে এই ডলার রেটের কারণে অনেক কোম্পানির অনেক লস হয়েছে, কারণ সে জি যখন ওপেন করেছিল এলসি হয়তো ৯০ টাকায়, সেটা তাকে কিনতে হচ্ছে ১০০ টাকায়। জি যখন সে ইউপাস করেছে ৬ মাস পরে বা ১১০ টাকা এরকম চলে গিয়েছিল। তো এইসব অনেকগুলো ধাক্কা, এর মধ্যে রেজিম চেঞ্জ হয়েছে। হুম আগের রেজিমের যে ইনভেস্টমেন্ট যারা করেছিল, ওয়ার্ক অর্ডার ফিনান্স করেছিল, তারা অনেকে দেশের বাইরে চলে গেছে, পালিয়ে গেছে। হুম তো এরকম অনেকগুলো সিচুয়েশন ব্যাংকিং ইন্ডাস্ট্রি এটার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এ, এই এই সিচুয়েশনের মধ্যে আসলেই রিয়েলি প্রয়োজন হচ্ছে আমাদের যদি কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে তাকাই, সিএমএসএমই সেক্টরের দিকে তাকাই, এটাকে ইজ করা। তো এটাকে ইজ করার জন্য বেসিক্যালি পলিসি রেটের সাথে সাথেও আমি বলবো যে ব্যাংকগুলো আমরা যারা আছি আমাদেরও মানবিক হতে হবে অনেক। হুম আমি কিন্তু এই জন্য আমাদের রেট 10.75 থেকে আমরা 14 এর মধ্যে রেখেছি। আচ্ছা মানে কর্পোরেট লেভেলে এই প্রয়োজনীয়তাটাও আছে। হুম কারণ হচ্ছে এটা হলো কাস্টমার টু কাস্টমার, কে কতটুকু আছে। আমি এটা বললাম যারা নরমাল কাস্টমার, হুম যারা একটু খারাপ হয়ে গেছে বা সাফার করছে, স্ট্রাগলিং করছে, অনেকের ক্ষেত্রে আমরা ৯-তেও নামিয়ে এনেছি। আচ্ছা অনেকের ক্ষেত্রে আপনারা শুনলে হয়তো আশ্চর্য হবেন, ৮-এর ক্ষেত্রেও আমরা করছি। হুম তা আমি বলবো যে এই জায়গাটা ইন্ডিভিজুয়াল ব্যাংক কাস্টমার রিলেশনশিপ, কাস্টমারের স্ট্যাটাস, কাস্টমারের লস কি হয়েছে, এই জিনিসগুলো মেজার করে সেন্ট্রাল ব্যাংকের সাথে বসে না থেকে নিজেদেরও অনেকটা আচ্ছা, মানবিকভাবে চিন্তা ব্যাংক কি করা প্রয়োজন। প্রফিটের কথা চিন্তা না করে আসলে এই মানবিক দিক থেকে চিন্তা করবে কিনা? আসলে ব্যাংক তো সবসময় প্রফিটের কথা চিন্তা করে। আপনি আপনার ব্যাংক খুব ভালো স্ট্র্যাটেজি 10 পয়েন্ট থেকে 14-এর মধ্যে আপনি কেস টু কেস বেসিসে করছেন। সব ব্যাংক তো আসলে করতে বাধ্য না, প্রফিট তারা ফোকাস দিয়ে থাকে। তাহলে সবাই মিলে একটি ভালো পদক্ষেপে আসার আসলে সম্ভাবনা রয়েছে কিনা? এই প্রফিটের বেসিক্যালি প্রফিটেবিলিটিটা করতে হবে ভলিউমের মাধ্যমে, জি যেটা বেসিক্যালি এই ভলিউমটা আসে রেপুটেশনের মাধ্যমে। জি আমি এটা করতে পেরেছি, এটা রাইট যে আমি করতে পেরেছি, এই কারণে যে গত বছর আমার অ্যাসেট বেড়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকার উপর। জি এবছরও আমি যে ট্রেন্ডটা দেখছি সেখানে হয়তো ১৫-১৬ হাজার কোটি টাকার মতো বাড়বে। তো হুম সেই কারণে আমি গ্রুপটা দিয়ে বেসিক্যালি যে আমি স্প্রেডটা কিন্তু অনেক কমিয়ে এনেছি। জি অনেকের স্প্রেড আপনারা শুনবেন জানেন, মাল্টিন্যাশনাল কর্পোরেশন আছে বা এসেছে ৮-৯ এরকম স্প্রেড রেখেছে ডিপোজিটের। কিন্তু জি আমাদের স্প্রেড কিন্তু আমি নিম দেখেছি ৩ এর নিচে, আচ্ছা এবং ৩ এর নিচে আমাদের অ্যাডভান্স ডিপোজিটের নিম, নেট ইন্টারেস্ট মার্জিন যেটাকে বলি আমরা। হুম এবং যদি ধরি মানে ইভেন ট্রেজারি ধরি, তাও ওটা আরো ৪ এর নিচে। আচ্ছা তো আর এমনি যদি স্প্রেড বলি ডিপোজিট স্প্রেড, সেটা ৫ এর নিচে। জি তাহলে এই জায়গাটাতে আমি মনে করব যে আপনি ভলিউম দিয়ে ইউ অ্যান্ড রেপুটেশন দিয়ে, ব্র্যান্ড ভ্যালু দিয়ে ইউ বিট, মানে আপনি প্রফিটেবিলিটিটা দেন। কারণ শেয়ার হোল্ডার আবার দিন শেষে তো প্রফিটেবিলিটি দেখতে চাইবে। জি এটাও সত্য কথা। তা আমি যদি ২ বছরে ধরেন, এই যে বললাম ১৫,০০০ গত বছর, এই বছর ১৫,০০০ হয়, ৩০,০০০ কোটি টাকা। তাহলে ইটস এ ভেরি বিগ ভলিউম। অনেক জি ব্যাংকের এই পোর্টফোলিওই নাই ৩০,০০০ কোটি টাকা। জি তো জি সেই জায়গাটাতে যদি মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ক্যান ওয়ার্ক সেই জায়গাটাতে, এবং এটা কিভাবে হবে? ইফ ইউ লোয়ার দ্য রেট, তাহলে হায়ার দ্য ডিমান্ড হবে। তো সেই জি জায়গাগুলোতে একটা
প্লাস মাইনাস পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকে। জি, এখন আরেকটি প্রসঙ্গে আসে। আপনি একটু বললেন যে ৯৯,০০০ কোটি টাকা সরকার ৫ মাসে ঋণ নিয়েছে বেসরকারি ব্যাংকগুলো থেকে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। একদিকে সরকার ঋণ নিচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে, আরেকদিকে আপনি জানেন যে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সবকিছু মিলে ব্যাংকের কাছে যথেষ্ট টাকা রয়েছে কিনা ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য? এটা এটা একটা বেশ কঠিন কোয়েশ্চেন। সেটা হলো যে সব ব্যাংকের কাছে আমি সো ফার জানি যে এটা টাকা নাই। তো আমরা আমাদের যে লোন ডিপোজিট রেশিও, আমি তো অন্য ব্যাংকের পলিসি জায়গায় যেতে পারবো না। আমার জায়গাতে আমরা এটাকে খুব কঠিনভাবে মেইনটেইন করেছি। জি, এটা কখনোই আমরা 75, 76, 73 এইভাবেই রেখেছি। যেন যেকোনো সময় আমরা দিতে পারি, এবং ট্রেজারি বন্ড এবং বিলের মধ্যেও রেখেছি যেন কাস্টমাররা হায়ার প্রায়োরিটি পায়। গত বছরও আমরা যেটা করেছিলাম ১৪,০০০ ১৫,০০০ কোটি টাকা যেটা করলাম, তার অর্ধেক করেছিলাম পাবলিক সেক্টরে, অর্ধেক করেছিলাম প্রাইভেট সেক্টরে। তার মানে আমরা কিন্তু লোন এবং অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। কারণ আমরা যদি এটা বন্ধ করে দিই, আমাদের মেইন ব্যবসা হচ্ছে ব্যাংকিং, এই প্রাইভেট সেক্টরে আমাদের লোন দেওয়া, এবং সেখানে যদি কান্ট্রি ওয়াইড এই জায়গাটাতে আমরা আমরা বন্ধ করে রাখি, তাহলে ভুলে যাই যে কিভাবে লোন দিতে হবে, তাহলে নিয়ার ফিউচারে সাফার করতে হবে। জি, এবং ব্র্যান্ড ভ্যালু, কাস্টমারের সাথে আমাদের যে ইন্টারাকশন, সেই জায়গাগুলোতে অনেক জায়গায় ভাটা পড়ে। জি। তো দ্যাট শুড বি এ ব্যালেন্স। মানে এটা এরকম হতে পারে না যে আসলে এই বছর যা ডিপোজিট পালো সবই আমি হুম, পাবলিক সেক্টরে দিয়ে বন্ড খেতাম। এই জি, জায়গাগুলোতেই সবাইকে করতে হবে। নট প্রফিটেবিলিটি অলওয়েজ ইস্যু। প্রফিটেবিলিটি অটোমেটিক্যালি লজিক্যাল কনসিকুয়েন্সে চলে আসে। জি, অবশ্যই। আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে বিরতির পর। সেটা হচ্ছে যে আপনাদের যেহেতু ব্যাংকগুলো প্রথম সারির দিকে আছে, অন্যান্য ব্যাংকগুলো কিছুটা আসলে খারাপ অবস্থা রয়েছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, বিরতির আগে ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলীর সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আলী ভাই, এখন আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক, যেটি ৯০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল, ৭৬-৭৭ দিন চলে গিয়েছে, আর মাত্র ১০ থেকে ১২ দিন রয়েছে। এই শুল্কের প্রভাব আমাদের অর্থনীতিতে পড়লে এটা ব্যাংকিং খাতে কতটুকু প্রভাব রাখবে এবং আমাদের কি করণীয়? শুল্কের যে রেসিপ্রোকাল ট্যারিফ, আসলে আমাদের যদি প্রতিযোগিতার কথা ধরেন প্র্যাকটিক্যাল ফিল্ডে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল ট্রেড তো চলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মাধ্যমে, এবং কোয়ালিটি অ্যান্ড কস্ট দুটো জিনিসই যদি আমরা বিচার করি, তা আমাদের কম্পিটিটর যদি আপনারা ধরেন, আমাদের কম্পিটিটর হচ্ছে চায়না। হুম, আমাদের কিন্তু কম্পিটিটর, অনেকে বলে যে গার্মেন্টসে ইন্ডিয়া এবং পাকিস্তান হয়তো নিয়ে নেবে। হুম, আসলে এটা কখনোই সম্ভব। কারণ চায়নার ট্যারিফ যদি মানে রিয়েলি আমাদের চেয়ে অনেক বেশি হয়ে যায়, এবং আমাদের ট্যারিফ যেটা বাড়ানোর কথা বলেছে সেটাও যদি আমি ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমরা চায়নার থেকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবো। হুম, ভিয়েতনাম, তাইওয়ান এইসব দেশের কথাগুলো যেখানে বলা হয়, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিগুলো আমরা জানি কিনা জানি না, 100% ইউটিলাইজ আছে। হুম, এবং তাদের ওইখানকার কান্ট্রি যে এরকম মানে এক্সট্রা ভলিউম নিয়ে টু শিফটে কাজ করানো, ওইটা ওদের সাইকোলজিক্যালি, ওদের হিউম্যান রিসোর্সেস অভ্যস্ত নয়। অথচ আমাদের দেশে ক্যাপাসিটিও তো নেই। ক্যাপাসিটি নেই, তাহলে নতুন ক্যাপাসিটি তৈরি করা, নতুন লোকজনকে এটাকে প্রশিক্ষণ দিয়ে করা, এটা ২-৩ বছরের আগে পারা যায়। জি, এবার আসি ইন্ডিয়ার কথা। আমাদের ইন্ডিয়ান উইমেনদের সার্ভিসের ক্ষেত্রে অনেকগুলো চয়েস আছে। হুম, গার্মেন্টস মোটামুটি তাদের দিকে লাস্ট চয়েস। হুম, আর আমাদের যারা গ্রামের এবং এই মেয়েরা আছে, তাদের গার্মেন্টস হচ্ছে ফার্স্ট চয়েস। হুম, ফলে আমাদের হিউজ একটা ওয়ার্ক ফোর্স আছে উইথ দ্য লোয়ার কস্ট। আরেকটা হুম, বিষয় হচ্ছে আমাদের মেয়েদের যে ফিঙ্গারটা আমরা বলি সুইং ফিঙ্গার, এইটা একটু চিকন, একটু লম্বা এবং দীর্ঘ সময় কাজ করতে পারে। হুম, প্যাশেন্স আছে তাদের সাংঘাতিক বেশি। পাকিস্তানের সোসাইটি যদি আপনি দেখেন, এটা হচ্ছে তারা মোস্টলি কনজারভেটিভ। তাদের মেয়েদেরকে আপনি এই গার্মেন্টস এর মধ্যে বের করে নিয়ে আসাটা নট ইজি। তো জি, এরই মধ্যে দেখা যাবে যে ট্রাম্প প্রশাসনই নাই, যে টাইম ফ্রেম ইয়ারলি মধ্যে জি, থাকে, হুম, তখন আবার নতুন ট্যারিফ, নতুন সিস্টেম, নতুন কিছু চালু হয়ে যাবে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে যদি রিয়েলি চায়না কি করে, তাহলে চায়নাতেও করে, আমাদেরও করে, তাহলে উই উইল হ্যাভ মোর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ।
এবং সেখানে দেখবেন অর্ডার আসবে, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভালো নেগোসিয়েশন করতে পারে উইথ স্কেল, তাহলে কিন্তু তাদের মার্জিনও আসলে বেশি থাকবে বলে আমরা আমাদের আশা। জি আলী ভাই, মানে আপনার উত্তরটি শুনলাম। এর মাঝে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, ফোনটি নিয়ে আসছি। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। এখন ব্যাংকার যদি একটু উন্নতি হয় তাহলে শেয়ার মার্কেটটা ভালো হয়। জি, কবে শেয়ার মার্কেটটি ভালো হয়? দর্শক আপনাকে ধন্যবাদ। জি আলী ভাই, প্রশ্নটি এসছে শেয়ার বাজার নিয়ে, কবে শেয়ার মার্কেট ভালো হয়? আপনি যদি কমফোর্টেবল অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আসলে অনেকগুলো ইস্যু কাজ করে, যার মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে যাদের কাছে মানে ক্যাপিটাল অ্যাকুমুলেশন করে টাকা থাকতে হবে, যারা জনগণের মধ্যে যেটা ইনভেস্ট করে দীর্ঘদিন ধরে। যেহেতু শেয়ার মার্কেট খারাপ হয়েছে, যার ক্ষুদ্র উদ্যোক্তা যারা ছিল তাদের নতুন করে ইনভেস্ট করারই নাই। আবার বড় বড় ইনভেস্টর যারা ছিল পতিত রেজিমের ক্ষেত্রে অনেকেই তো পালিয়ে গেছে, আপনারা যান দেশের বাইরে আছে, আছে, এটার মধ্যে একটা ইস্যু আছে। এটা হলো একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে যে এখনো আনসার্টেনিটি একটা অন্য ধরনের আছে। যদি যে আমি ইনভেস্ট, যেমন যারা কর্পোরেট ওয়ার্ল্ড আছে তারা ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে করতে যাচ্ছে বা আশ্বস্ত হতে যাচ্ছে যে পলিটিক্যাল নির্বাচনটা এখন হয়তো আমরা একটা টাইম ফ্রেম পেয়েছি ফেব্রুয়ারি 2, ফলে একটা পজিটিভ মুভ থাকবে। আরেকটা যেমন পজিটিভ মুভ এসে গেছিল, কিন্তু এরই মধ্যে দেখা গেল যে ইরানের মিডল ইস্টের কনফ্লিক্ট, আনরেস্ট, এই জিনিসগুলো। তো এইটা ম্যাক্রো ইকোনমি, ম্যাক্রো পলিটিক্স আর বাংলাদেশের পলিটিক্স। তবে যদি মিডল ইস্টের আনরেস্টটা কমে যায় এবং গাজাবাসীদের ক্ষেত্রে একটু মানে সহমর্মিতার দিক থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকে দেখা শুরু করে এবং পুরো পরিস্থিতিটাকে অন্যভাবে বিচার করে, যেভাবে সারা পৃথিবীর একটা জনমত জারি হয়েছে, এবং আমাদের দেশের যদি নির্বাচনের পরিস্থিতি এসে যায়, মানে ভালোভাবে কনফিডেন্স এসে যায়, এবং এইটা এবং আমার মনে হয় যে এটা 2-3 মাসের মধ্যেই বা এখন থেকেই আমার কাছে মনে হয় যে কেন জানি পজিটিভ ট্রেন্ড আসবে। আপনি 3-4 দিন ধরে দেখবেন যে শেয়ার মার্কেট পজিটিভ ট্রেন্ড আসছে, এবং দ্যাট উইল কন্টিনিউ ফর 1.5 months অ্যাট লিস্ট, যদি আমাদের এই গ্লোবাল পলিটিক্সটা অন্তত পক্ষে, আমি বলবো না ইকোনমি, বাট গ্লোবাল কনফ্লিক্টটা যদি আসলে একদম। আলী ভাই, এক্ষেত্রে আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাই। আপনি একটা মিটিংয়ে ছিলেন এই সপ্তাহে, অর্থ মন্ত্রণালয়ের যে মিটিংটি ছিল, পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাংকের স্পেশাল ফান্ডে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কিছু শর্ত শিথিল করার ব্যাপারে আলোচনা হয়েছিল, যদিও ওইখানে এসএমই সাপোর্ট ফান্ড নিয়েও আলোচনা হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন আসলে যে আপনার যে ব্যাংক, পূবালী ব্যাংক, তারা পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী কিনা একটু যদি বলতেন। আমাদের তো অনেক ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে আছে, সেটা আমাদের ব্রোকারেজ হাউসের মাধ্যমেও আছে এবং সেই সাথে আমাদের ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনাতেও আছে। বড় একটা ইনভেস্টমেন্ট আছে। তো পুঁজিবাজার সম্পর্কে লক্ষ্য করতে, তবে আমরা সবসময় মানে ব্লু চিপ ছাড়া করি না, আমরা কোনো রিউমার বা কোনো করি না, ফলে আমাদের পোর্টফোলিওটা স্টিল আমি বলবো এটা ঠিক আছে। এবং আমার এটাও একটা যে যারা ইনভেস্টর আছেন আসলে তারা রিউমারে কখনোই করবে। রিউমারে হয়তো সাময়িক বেড়ে যায়, হয়তো দেখেন, কিন্তু বিক্রি করার আগেই দেখবেন যে কমে গেছে। এই জায়গাটা আছে। মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে কি একটু কমপ্লেক্স। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি যে ইনভেস্টমেন্ট আপনি করবেন, সেই ইনভেস্টমেন্টটার ক্ষেত্রে তো যেহেতু পুঁজি বাজার যদি খারাপ হয়, তাদের যারা পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে তাদের যদি প্রফিটেবিলিটি কমে যায়, অথবা আপনি ধরেন কিছু স্টার্ট আপে করলেন, সেই জায়গাতে আবার হাই রিস্ক আছে। এই জায়গাগুলো এখনো মানে যে এনভায়রনমেন্টটা হলে মিউচুয়াল ফান্ডটা আমার কাছে মনে হয় সেটা সেই জায়গাটা এখনো সেই আস্থার জায়গাটা আসে। এটা আগে মার্কেট গ্রো করতে হবে, যারা এখানে লিস্টেড আছে তাদের প্রফিটেবিলিটি বাড়তে হবে, তাদের শেয়ারের দামও বাড়তে হবে, কারণ মিউচুয়াল ফান্ড ব্যাপকভাবে আনরিয়ালাইজ লসের মধ্যে আছে প্রতিটা মিউচুয়াল ফান্ড। এবং যে জায়গাগুলোতে যারা স্টার্ট আপে করেছে বা নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করেছে, সেই জায়গাটার ক্ষেত্রে তাদের আছে কিনা, তাদের সক্ষমতা আছে কিনা অ্যাসেস করার ক্ষেত্রে। এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যাসেস করতে যে ব্যর্থ হচ্ছে, সেখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে জায়গাগুলোতে কতটুকু পারবে সেই জায়গাটা একটু আশঙ্কা আছে। জি আলী ভাই, সবশেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আপনার কাছে সবশেষ প্রশ্ন করতে চাই। আপনার পূবালী ব্যাংক ভালো অবস্থানে রয়েছে, অন্যান্য ব্যাংকগুলো কিছুটা খারাপ অবস্থানে যারা রয়েছে, তাদের কি করণীয় এই মুহূর্তে? যদি 30 সেকেন্ড। আমরাও একসময় আসলে
খারাপ অবস্থায় ছিলাম। আপনি যদি 1984 এ দেখেন, তখন আমাদের ক্লাসিফিকেশন ছিল 54%। এটা কমতে, 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 কমতে আমরা এই মে মাসে এসে দেখলাম আমরা 3.96। তো এই জায়গাতে আমরা কমতে, কমতে এই জায়গাতে আসতে পেরেছি। এখন ইস্যুটা হলো যে বেসিক্যালি এটার জন্য পলিসি অর্গানাইজেশন তার প্রতিটা ব্যাংক তার স্ট্র্যাটেজি নির্ধারণ করবে। ল ডিপার্টমেন্টটাকে তারা স্ট্রেনথেন করবে, যেন বেসিক্যালি প্রতিটা অঞ্চলে অঞ্চলে তাদের ল অফিসার থাকে অ্যাসেসমেন্ট করা, আর নতুন লোনের ক্ষেত্রেও অ্যাসেসমেন্ট করা, ভ্যালুয়েশন করার এই জায়গাগুলো যে নতুন লোন যেন ক্লাসিফাই করা। আর পুরাতন লোনগুলোর ক্ষেত্রে চারিদিক থেকে এনআই অ্যাক্ট থেকে শুরু করে, পার্সুয়েশন থেকে শুরু করে, কাস্টমারের দোকানে যেয়ে বসে থাকা থেকে শুরু করে, অফিসে যেয়ে থাকা থেকে শুরু করে, কোর্টের জায়গা, সব জায়গাগুলোতে যদি জি, চারিদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে সাথে কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো জানবো আমরা পরবর্তী অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। এটিভিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।